এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী শুভ সকাল। যে কথাগুলো আসলে প্রত্যেকেই বলছেন, আপনি নিজেও বলেছেন, আপনার কন্টেন্ট দেখেছি, সেই জায়গাটায় যে যুক্তিতে আসলে রিশাদকে বেঞ্চে বসিয়ে রাখলো, সেই রিশাদই কিন্তু 50 নম্বর ওভারে আকিল হোসেনকে ফেস করেছেন, 16 রান খুব সম্ভবত নিয়েছেন। মানে কি করতে চেয়েছেন? যুক্তিটা কি? ওই যে আকিল হোসেন বাহাতি, সেজন্য বাহাতি শান্তকে নামিয়েই একটা চমকে দিতে চেয়েছিল। গুড মর্নিং। আমাদের দেশের ক্রিকেটের ডানহাতি বামহাতি কম্বিনেশন, এটা সাকিব আল হাসানদের যুগ থেকেই ক্রিকেটারদের মস্তিষ্কে একদম উর্বরভাবে বসে গেছে। হ্যাঁ, এর বাইরে তারা চিন্তা করতে পারে না, ইনক্লুডিং কোচরা, সবাই না, বেশিরভাগ। এটা একটা সিরিয়াস রকমের সাইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স তৈরি করেছে তাদের মধ্যে। তারা মানসিকভাবে একটা দ্বিধায় ভোগেন যে বাহাতি ডানহাতি, যে কারণে মিরাজ 46 নম্বর ওভারটা করতে গেছে। সাইফ লাস্ট ওভার 50তম ওভারে লাস্ট ওভার দুর্দান্ত বল করেছে, তাতে কিন্তু মিরাজের ক্যাপ্টেন্সির ব্লান্ডার ঢেকে যায়নি। আপনি মুস্তাফিজের একটা ওভার, মুস্তাফিজ সাইফের জায়গায় বল করলে বাংলাদেশ ম্যাচ হারতে পারতো, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে ভুলগুলো, এটা একজন ক্যাপ্টেন যিনি তার দলটা পরিচালনা করছেন, তার মানসিক সামর্থ্য এবং অ্যাবিলিটি সম্পর্কে সিরিয়াস প্রশ্ন তুলে দেয়। এই যে ডানহাতি বা হাতি কম্বিনেশন, এত হিসাব করলে আকিল হোসেনকে তো ওরা বলই দিত না, রোস্টন চেজকে হয়তো বল দিত। তো জিনিসটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিয়ানরা জানে ওরা ওই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। কি হবে, ম্যাচ হারবে, জীবন তো শেষ না ম্যাচ হারলে। কিন্তু বাংলাদেশ যেভাবে চিন্তা করে, মিরাজ প্রেস কনফারেন্সে এসে বলে গেছে সুপার ওভার আমাদের জন্য নতুন। ভাই, আপনারা কি পৃথিবীতে নতুন? জীবনে সুপার ওভার দেখেন নাই? এই যে এক্সকিউজ দেওয়ার প্রবণতা, আমরা সবসময় বলি যে 3 হাত, ডান হাত বাম হাত অজুহাত। এই যে মিরাজদের যে এক্সকিউজ দিচ্ছেন, অজুহাত দিচ্ছেন, বারবার ঘুরে ফিরে হাবিজাবি বিষয়গুলো ডিফেন্ড করছেন, এটা প্রমাণ করে ক্রিকেট চিন্তক হিসেবে, এখন তো আবার এই শব্দটা খুব চলছে, চিন্তক। তো ক্রিকেট চিন্তক হিসেবে মিরাজ এবং মিরাজের ওস্তাদরা যারা ড্রেসিং রুমে বসে আছেন, এদের অবস্থাটা প্রাগৈতিহাসিক যুগের মতো। এদের ক্রিকেট চিন্তা দিয়ে চলবে না। এটা বাংলাদেশের সাধারণ দর্শকরা বোঝে, গণমাধ্যম বোঝে, কিন্তু যারা ড্রেসিং রুমে আছে তারা বোঝে না। এবং তাদের না বোঝার কারণেই বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অবস্থা। আকিল হোসেন রিশাদের কথা কেন বলবেন না? সাধারণ মানুষ রিশাদের কথা কেন বলবেন না? কারণ 14 বলে 39 করার পর 2 ম্যাচে যে এরকম বিগ হিট করতে পারে, আপনি তো সুপার ওভার চিন্তাই করেন ভাই, 11 রান, 2 ছক্কার খেলা, 2টা লাগলে খেলা শেষ, তাই না? বিষয়টা ফার্স্টে কোনো বল ছাড়া আপনার 4 রান হইল, আপনার যে 3 ব্যাটসম্যানের উপর আপনি ভরসা রাখলেন, এই 3 ব্যাটসম্যান মিলে 6 বলে 7 করতে পারলো না। সো এইটা ডিজাস্টার্স পারফরমেন্স। এবং ডিজাস্টার্স পারফরমেন্সের চাইতেও বড় কথা হচ্ছে, ফুটবলে একটা ব্যাপার আমরা সবসময় বলি যে ম্যানেজার বা কোচ ম্যাচ কিভাবে হবে, জেতা হারার ক্ষেত্রে একটা বড় ভূমিকা, মূল ভূমিকাটা তার। ক্রিকেটে হচ্ছে ক্যাপ্টেনের। ড্রেসিং রুম থেকে ক্যাপ্টেনের কাছে যে মেসেজটা আসে, ক্যাপ্টেন যদি মনে করেন যে ওটাই সব কিছু, তাহলে আসলে ওই ক্যাপ্টেন দিয়ে চলবে না। এবং মিরাজকে দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট কি ভাবছে আমি জানি না। 2027 বিশ্বকাপ মিরাজকে ক্যাপ্টেন্সি ভাবছে কিনা, আমার তো মনে হয় 2027 তো বহুত দূরের কথা। 2026 মিরাজ টিকবে কিনা বা আগামী 2 সিরিজ মিরাজ টিকবে কিনা, এটা নিয়ে আমার ডাউট আছে। ডাউটটা আমি কেন বললাম? প্রথমত হচ্ছে যে সে বাংলাদেশ টিমের যে স্ট্রাকচারটা ছিল শান্তর হাতে, সেই স্ট্রাকচারটা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। নিজেকে 5 নম্বরে প্রমোট করছে ওয়ানডেতে, যেখানে তিনি চরম রকম আনসাকসেসফুল, দল হারছে সে রান করলেই। শুধু তাই না, ক্যাপ্টেন হিসেবে দলের মধ্যে যে ধরনের নিয়ন্ত্রণ থাকার কথা, নিয়ন্ত্রণ আমি পজিটিভ সেন্সে বলছি, বা ক্যাপ্টেন হিসেবে যে ধরনের অথরিটি থাকার কথা, যতটুকু জানি বুঝি মিরাজের তার কিছুই নেই। সো এরকম একজন ক্যাপ্টেন দিয়ে যদি আপনি বাংলাদেশ ক্রিকেটকে রান করাতে চান, সেটা আপনাকে খুব বেশি সুবিধা দেবে বলে আমার মনে হয় না। অ্যাট দ্য সেম টাইম কোচিং স্টাফ, কোচিং প্যানেলে যারা আছেন, তারা আইডিয়ালি সেই পুরনো ধাঁচের চিন্তা, বক্সের ভেতরের চিন্তা, এর বাইরে কোনো কিছু এখনো পর্যন্ত করতে পারছেন বলে আমার মনে হয় না। এই ম্যাচটা তো আসলে যদি আমরা দেখি সুপার ওভারে হয়তো গড়াতোই না। 133 রানে ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেট হারিয়ে ফেলেছে। সেখান থেকে তো তাদেরকে আমরা 200 পার করে দিলাম। এবং লাস্ট ওভারটাতে মিরাজ যেভাবে, সোহান যেভাবে আসলে ক্যাচটা ফেলে দিলেন, মানে সেরকম একটা ভাইটাল সময়, মানে আমরা এরকম কাজটাই করি নিজেরা, যখন চেস করতে নামি ম্যাচটাকে একদম লাস্ট ওভার অবধি নিয়ে যাই এবং সেখান থেকে হেরে আসি। আবার যখন আমরা ম্যাচটা আগেই জিততে পারতাম, যখন অন্য দল চেস করছে, সেই জায়গায় আমরা হেরে বসি, তাদেরকে সেই সময়টা পর্যন্ত অ্যালাউ করি। এই জিনিসগুলো আসলে কেন হয়? আপনাকে খুব সিম্পলি একটা কথা বলি, সাইফ যে ম্যাচে 4 ওভারে 1 মেডেন 6 রান দিয়ে 3 উইকেট নিলেন,
মিরাজের ক্যাপ্টেন্সির সমালোচনা হয়েছে না, এটাও মানুষ বলেছে যে মিরাজ ইনসিকিউরিটিতে ভোগে, সাইফ যদি ওর সাথে ভালো করে ফেলে তাহলে তোর জায়গা পাকা, মানে জায়গা হেলে যাবে, ক্যাপ্টেন তো কি হয়েছে। একইভাবে আপনি এই ধরনের উইকেটে সাইফকে আপনি আগে কেন বল ট্রাই করাবেন না, আমার প্রশ্নটা হচ্ছে এখানে। ওর তো অ্যাবিলিটি আছে, সাইফকে আপনি বল ট্রাই করান, 2 ওভার 3 ওভার করান, দেখেন না কি হয়। যখন আপনার কথা অনুযায়ী 133-এ 7টা যখন চলে গেছে, আপনার প্রিমিয়ার স্ট্রাইক বোলার দিয়ে ইদার আপনি খেলা শেষ করে দেওয়ার চেষ্টা করবেন যে ভাই আমি 3-4টা বাউন্ডারি খাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আগামী 7-8 ওভারের মধ্যে আমি ওর 3 উইকেট নিয়ে নিব। এখন আপনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যদি যান, এই জন্য আমি মিরাজের বাজে ক্যাপ্টেন্সির কথা বললাম। মিরাজ যে মুস্তাফিজের ওভার ক্যালকুলেট করতে গরমিল করছে, কোন পাশ থেকে করাবেন এটা বুঝেন নাই, ম্যাচটা কিভাবে চালাইতে হবে, কোন বোলার কখন ইউজ করব। আমি যখন দেখছি 7 উইকেট 133 রানে চলে গেছে, তখন যে আমি অল আউট করার জন্য খেলবো, মিরাজ তো চিন্তাই করে নাই। সাইফকে আপনি 1 ওভার করে সরাই দিছেন, লাস্ট ওভার কিন্তু আপনার সেই সাইফকেই আনতে হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এন্টায়ারলি দোষ মিরাজের না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মিরাজ যেভাবে দল চালাচ্ছেন, এইভাবে বাংলাদেশ দল আরো খারাপ করবে, সামনে আরো খারাপ করবে। মাঠে শুধু মিরাজ কেন, আমরা যদি দেখি সাবেক বর্তমান মিলে 3 জন ক্যাপ্টেন আছে, সোহান আছেন, শান্ত দেখেন আছেন। আমি ওটা বলছি যে সোহান যে ক্যাচটা মিস করলো, আমার বিবেচনায় ওই সিচুয়েশনে দ্যাট ওয়াজ আ টাফ ক্যাচ। নরমালি আমরা বলি যে সার্কেলের ভেতরে যদি কভার করা সম্ভব হয় উইথ দ্য গ্লাভস, কিপার শুড বি দেয়ার। আপনি চিন্তা করেন এই যদি পজিশন হয়, এখানে সোহান, শর্ট ফাইল লেগে মুস্তাফিজ, এদিকে হচ্ছে সৌম্য। আমি এক্স্যাক্টলি ট্র্যাজেক্টরিটা কি ছিল বলার আমি বলতে পারবো না। সৌম্যর জন্য ইট ওয়াজ অ্যান আইডিয়াল, দৌড়ে এসে একদম সামনে দেখা, সোহান যাচ্ছে সাইড ওয়াল, সৌম্য আসছে বলের সামনে, বেসিক ক্রিকেট অনুযায়ী। সোহান মিস করে ফেলেছে, সোহানের দায়, এটা আমি মানছি, কিন্তু ওই পর্যন্ত খেলা কেন যাবে? না সেটাই, খেলা তো ওই লাস্ট ওভার পর্যন্ত আবার পর্যন্ত কথা কেন না। যাবে? সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা যে প্ল্যান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ না যে কোনো টিমকে, আফগানিস্তানকেও মোকাবেলা করেছে, এই স্ট্র্যাটেজি নিয়ে আপনি পারবেন না। আর দিন শেষে এই উইকেটে খেলে আসলে সাইফের কথাই চিন্তা করেন, যে দুর্দান্ত ফর্মে সাইফ ছিলেন, সেই ছেলে ব্যাটে বল লাগাতে পারছেন না। ওই সাকিব আল হাসানের কথা যে এই উইকেটে কেউ 10-15 ম্যাচ খেলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সো বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের ক্যারিয়ার নিজেরা শেষ করে না, বিসিবি মিরপুরে তাদের খেলিয়ে ক্যারিয়ারটা শেষ করে দেয়, এবং এগুলো হচ্ছে তার পারফেক্ট এক্সাম্পল। তার মানে তো আমরা এখন ধরতে পারি বিসিবি যে প্ল্যানটা নিয়েছে যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বা হোয়াইট ওয়াশ করে তারা হচ্ছে 9 উঠে যাবে, ওয়ার্ল্ড কাপটা কনফার্ম করা সরাসরি, সেখানে তো তারা আসলে ফেল করছে। লাস্ট ম্যাচ হ্যাঁ সেটাই বলছি, যদি জিতে যায়। আপনি অন্যের জন্য যে বলেন না যে ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজের পড়তে হয়, জিনিস হচ্ছে যে এই ফাঁদ তো আমরা পেতেছি 2021 থেকে, তারও আগে। সো এটা যখন আপনি দিনের পর দিন প্র্যাকটিস করবেন, তখন হবে কি আপনার এমন একটা নেগেটিভ মাইন্ড সেট আপ হয়ে যাবে, ওটা থেকে আপনি সহজে আর বের হইতে পারবেন না। প্রেস কনফারেন্সে এসে বলা হয় না আমরা ভালো উইকেটে খেলতে চাই, প্রেস কনফারেন্সে এসে বড় বড় কর্তারা বলেন এই উইকেট বদলাতে হবে। আমি জেনে বলছি যে এই উইকেটে খেলার জন্য যারা প্রেস কনফারেন্সে এসে এই উইকেটে খেলতে চান না বলেন, তারাই ভেতর থেকে প্রেসক্রিপশন দেন যে এইরকম উইকেটে দরকার, কিন্তু সেই উইকেটে তো খেলতে পারছে না। সৌম্য গতকাল ম্যাচ তারা মনে করছে পারবে, কিন্তু যখন জায়গা মতো যাচ্ছে, যখন খুব ক্রুশাল, প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ কত করছে 130-35 অল আউট হয়ে গেছে গায়ে লাগারে, কিন্তু আমাদের দেশের প্লেয়াররা যে কোনো কন্ডিশন আপনি দেখবেন যে এদের অ্যাডপ্ট করতে প্রচুর সময় লাগে, মানিয়ে নিচ্ছি, ওয়েদার ঠান্ডা, আকাশ বেশি পরিষ্কার, দেয়ার আর সো মেনি থিংস। যারা পারে তাদের এক্সকিউজ দিতে হয় না, তারা এক ম্যাচ 10টা বল 5টা ওভার দেখে মানায় নিতে পারে। এইটাই ক্রিকেটিং স্কিল। ক্রিকেটের সবচেয়ে বড় স্কিলটা হচ্ছে মানিয়ে নেওয়া। আপনি বিভিন্ন কন্ডিশন পাবেন, বিভিন্ন সার্কামস্ট্যান্সেস পাবেন, আপনি যত দ্রুত মানিয়ে নিতে পারবেন আপনার তত বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে। বাংলাদেশ ইজ সাচ এ টিম, সাচ প্লেয়ার্স যারা মানিয়ে নিতে গিয়েই মাস চলে যায়, নিজের ঘরে আসলে তারা মানিয়ে নিতে পারে না, তারা অ্যাওয়েতে তো সেটা অনেক দূরের ব্যাপার। আমরা আসলে অনেক নেগেটিভিটি নিয়ে কথা বলছি, আমরা একটু রিশাদকে নিয়ে আলাদা করে কথা বলতে চাই। মানে টানা 2 ম্যাচে তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন, প্রথম ম্যাচে তো বোলিং ব্যাটিং দুটাই, এবং অলসো তার ফিল্ডিং, দ্বিতীয় ম্যাচে তো 3 উইকেট পেয়েছে, রাইট উইকেট পেয়েছে, সেটার মতো হয়তো 6-4 হয়নি, সেজন্য বলছি না। তার ফিল্ডিংটাও দারুণ, মানে তিনি আসলে কনফিডেন্সের চূড়াই আছেন, সে কারণে তার ফিল্ডিংটাও বেশ ভালো হচ্ছে। যে উইকেটে ব্যাটাররা পারফর্ম করতে পারছে না, সেখানে রিশাদ এমন একটা সময়ে, এবং তিনি আগের ম্যাচেও বলেছেন যে দলের জন্য ম্যাচ জেতাতে যে কয়টা রান যুক্ত করা দরকার সেটাই তার টার্গেট। আসলে নিজে পার্সোনালি কি করলো তাতে আসলে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি আসলে কিভাবে খেলছেন, কোন কৌশল অ্যাপ্লাই করছেন, নাকি আসলে রিশাদ এমন বিগ হিটার আগে থেকেই ছিলেন?
আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে এই উইকেটের এই চরিত্র কিন্তু আমরা প্রথম দেখছি না। আমরা মুশফিক, সাকিব, তামিমদের দেখেছি যে এই উইকেটে স্পিনটা অনেকখানি কাভার করে খেলে। এটার মানে হচ্ছে যে বলটাকে ঘোরার মতো যথেষ্ট সময় দেয় না, স্কোয়ার অফ দ্য উইকেট দুই সাইডে, এই দুই সাইডে তারা প্রচুর শটস খেলেন। আপনি খেয়াল করে দেখবেন যে শাই হোপ তার 65 বা তার কিছু পার্সেন্টেজ বেশি রান অফসাইডের পার্টিকুলার একটা পয়েন্ট এবং কাভার, ডিপ এক্সট্রা কাভার এই জোনটাতে করেছেন। এটার মানে হচ্ছে যে আপনি উইথ দ্য স্পিন খেলার চেষ্টা করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ গুড টেকনিক্স। আনফর্চুনেটলি বাংলাদেশের এই লাইন আপে মিডল অর্ডারে যারা খেলছেন তাদের টেকনিক এই ধরনের উইকেটে ভালো করার জন্য যথেষ্ট না, এবং টেকনিক বাদ দিলেও তারা মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও ভুগছেন। ঋষাদের যে ব্যাপারটা আমার মনে হচ্ছে, আমি শিওর না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে লম্বা তো, স্ট্রাইকটা বড়, উনি একটু সামনে যাওয়ার জন্য যে সময়টা পান বা তার স্ট্রাইকটা যত বড় হয়, বলের নিচে যত দ্রুত যেতে পারেন বা স্পিনটা যত দ্রুত কভার করতে পারেন, এটা হাইটের কারণে অন্যরা সেটা পারে না। এটা এক নাম্বার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ঋষাদ ক্লিন হিটার। আমি 5 বছর আগে একটা রিপোর্ট করেছিলাম, ঋষাদ হচ্ছে আপনার ওই যে পানি ভরা বল, যেটার ওজন প্রায় আপনার 1 কেজি বা তার 1.5 কেজি এটার উপরে, সেটা দিয়ে আপনার খুলনার মাঠে তাকে আমি ব্যাটিং প্র্যাকটিস করেছি, আমি একটা মানে রিপোর্টও করেছিলাম। সো ওইটার একটা ধারাবাহিকতা আছে, ঋষাদ বিগ শট খেলতে পারে। এবং একই সঙ্গে দ্বিতীয় ওয়ানডের যে বিষয়টা, আমি বলবো স্ট্র্যাটেজি ওয়াইজ বাংলাদেশ কিন্তু ব্যাটিং স্ট্র্যাটেজি খারাপ করেনি। এই যে আপনার তাওহিদ হৃদয়কে 3-এ নামানো, মিরাজ একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, একই সঙ্গে মাইদুল অঙ্কন, তারপরে হচ্ছে সৌম্য সরকার, এরা সবাই কিন্তু তাওহিদ হৃদয় বিগ শট খেলতে গিয়ে আউট হয়েছে। নাথিং রং উইথ দ্যাট। এই উইকেটে আপনি সুযোগ পেলে আপনার বিগ শট খেলতে হবে, কারণ যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। ঋষাদ ওই চেষ্টাটা করতে করতে তাকে হয়তো মেসেজটা দেওয়া ছিল যে বাবা তোর জন্য হার্ডলি 3 ওভার বরাদ্দ থাকবে, তুই হয়তো 15টা বল খেলতে পারবি, 15টা বলে আমি 3টা ছক্কা মারবো, 15টা বলে আমি 2টা ছক্কা 2টা 4 মারবো। এই যে মাইন্ড সেট আপ নিয়ে যখন কেউ আসে এবং প্রথম দুটো বল কানেক্ট করে ফেলে, তখন তার জন্য পুরো প্রক্রিয়াটা ইজি হয়। আপনি শুধু ঋষাদের কথা বলছেন, সোহানও কিন্তু খুব ভালো ইনিংস খেলেছে ওই সিচুয়েশনে। ঋষাদেরটা এতটাই ভালো যে সোহানেরটা মানে চোখে পড়ছে না। যদি কোনো কারণে ঋষাদ 2 রান করে আউট হইতো, তখন আপনি বলতেন সোহানেরটা ওয়াজ ব্রিলিয়ান্ট ইনিংস। সো জিনিসটা হচ্ছে যে আপনি কিভাবে অ্যাডজাস্ট করছেন। আমার অনুমান নিজের রোলটা খুব ভালো বুঝে ঋষাদ অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো করছেন এবং বিগ হিটটা বিগ সুইংটা ঠিক মতো করতে পারছেন। একেবারে এই জন্যই তিনি সফল হচ্ছেন, যেটা অন্যরা হয়তো করতে পারছেন না। তারপর এক্সপেক্ট করে নিজের ঘরে খেলছে, ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চয়ই পরের ম্যাচটাতে হারিয়ে সিরিজটা অ্যাটলিস্ট বাংলাদেশ জিতে নেবে। না হলে তো আসলে যে প্ল্যান বা আত্মঘাতী যে প্ল্যান আসলে বাংলাদেশ নিয়েছে সেটা আলটিমেটলি কোনো কাজেই আসবে না। দেব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।